আসসালামু আলাইকুম। একটা দুইটা তথ্য আগে কারেকশন করে নিই আপনার মূল আলোচনায় যাবার আগে। প্রথমটা হচ্ছে, আমি একটু ঘুরিয়ে ফেলেছিলাম। আমরা গতকালকে একটা লাইভে ছিলাম যেখানে ডক্টর কনক স্যার, আমি, তারপরে কর্নেল হাসিনুর ভাই, হাসনাত আবদুল্লাহ, সাজিদ, তারপরে মিনা রশিদ সহ আরো আক্তার ভাই ছিলেন, ওসমান ভাই ছিলেন, ইনকিলাব মঞ্চের আরো কয়েকজন ব্যক্তিবর্গ ছিলেন। তো আমাদের ওইখানে দুইটা ঘোষণা দেওয়া হয়েছিল। প্রথমটা হচ্ছে বিডিআর এর যেই মামলাটা চলছে, এই বিডিআর এর সদস্যদেরকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আপনার কি বলবো যে এটা বিচার বহির্ভূতভাবে তাদেরকে জেলখানায় আটকে রাখা হয়েছে। তাদেরকে অতি দ্রুত ছাড়তে হবে। এ উপলক্ষে তাদের একটা শুনানি আছে 22 তারিখে। আমি ডেটটা আমি একটু ঘুরিয়ে ফেলেছিলাম বোধহয় অনুষ্ঠানে। 22 তারিখ বাংলাদেশ, 22 তারিখ সকাল 9টায় শুনানিটা শুরু হবার কথা আছে। সেই শুনানির পরপরই সেখানে একটা কর্মসূচি আছে। তাদের পরিবারের লোকজন সেখানে থাকবে যারা বিডিআর এর জেলখানায় আছেন এবং ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তাদের মধ্যে অনেকে থাকবেন, ইনকিলাব মঞ্চ ইনশাল্লাহ থাকবেন। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ছাত্র দল, সাধারণ মানুষ সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে যে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের পরিবারকে এইটুকু বোঝানো যে আপনারা একা নন, আপনাদেরকে আমরা ভালোবাসি। আপনাদের পরিবারে যারা জেলখানায় আছে তাদের জন্য আমরা নিজেরাও মর্মাহত এবং আমরা চাই তারা খুব দ্রুত বের হয়ে আসুক। এই একাত্মতাটা প্রকাশ করার জন্য আপনারা যেখানে আছেন, যে পরিস্থিতি আছেন, ওই দিন আমার মনে হয় হাইকোর্টের সামনে যাবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার আমরা শুক্রবার নামাজের পরপর অর্থাৎ 3টায় সময় দেওয়া হয়েছে। 3টার সময় আমরা কালবেলা অফিসে যাব এবং কালবেলা অফিসে গিয়ে সেখানে অনেকেই থাকবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তারা এই কালবেলার যিনি সম্পাদক, তিনি বিভিন্ন আলেমরা, সে আলেমদের ভেতরে দু একজন সেখানে থাকবেন। বিভিন্ন আলেমরা যখন রিমান্ডে যেতেন, এই রিমান্ডে এই কালবেলার সম্পাদক নিজে সেখানে উপস্থিত থাকতেন। উপস্থিত থেকে তিনি ইন্ডিয়ান একজন হিন্দিতে কথা বলে একজন থাকতো, তার কথাকে তিনি বাংলায় করার জন্য অনুবাদক হিসেবে থাকতেন। আবার নিজেও তাদের সাথে খুব খারাপ ব্যবহার করতেন। কিছু কোশ্চেন ছিল যে কোশ্চেনের উত্তর দেওয়ার পরে তিনার কাজ যদি হয় শুধু সেটা বঙ্গানুবাদ করে দেওয়ার জন্য, ধরেই নিলাম যে ইন্ডিয়ান একজন এসছে, তার বঙ্গানুবাদ করার জন্য তিনি ছিলেন। তিনি নিজে তাদেরকে প্রেশার ক্রিয়েট করেন, মিথ্যা বলছেন কেন, এইভাবে না, এইভাবে বলেন, এইভাবে তাদেরকে দিয়ে বলানো হতো। অতএব এটা খুবই আশ্চর্য যে সন্তোষ শর্মা এখনো পর্যন্ত কালবেলার নিয়ন্ত্রণে আছে। তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে বিচারের আওতায় আনতে হবে। শুক্রবার 3টায় বাংলাদেশের মানুষের কাছে আকুল আবেদন জানাচ্ছি। এই দেশের মানুষের, মানে আমার নিজের ব্যক্তিগত প্রয়োজন, আপনাদের কাছে কোনো কিছু চাই না। এই দেশটা বিশাল একটা রক্তের সাগর পাড়ি দিয়ে আজকের এই অবস্থায় এসেছে। বিশ্বাস করেন, 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা বলেছিল তাদের নাকি 10 লাখ মানুষ মারা যাবে। এর আগে থেকে তারা ঘোষণা দিচ্ছিল, কিন্তু 10 লাখ মানুষ কেন মারা যায় নাই? আমি মনে করি আমার মানে নিজে অনুসন্ধানে যেটা বের হয়েছে যে বাংলাদেশের মানুষ একটা ট্রমাতে ছিল। 15 বছরের একটা বিশাল দৈত্যকে এইভাবে সরানো যাবে এটা কেউ কল্পনা করে নাই। ওই ঘোর কাটতে কাটতে সময়টা চলে গেছে, যেই কারণে আওয়ামী লীগের লোকজনদেরকে ওই 10 লাখ যে নাই করার কথা ছিল ওইটা হয় নাই, কিন্তু হওয়া দরকার ছিল। এই কারণে ওরা এখন আবার উৎপাত শুরু করতে পেরেছে, ওইটা হয় নাই দেখেই। ওরা কিন্তু করবে এরপরে, ভবিষ্যতে যদি এই দেশে কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, ওরা ঠিকই ওদের কাজটা করবে। সো আপনাদের কাছে অনুরোধ যে এই যে সন্তোষ শর্মা কালবেলা যে ঘেরাও করতে যাবে, এখানে আপনারা নিজেদের ছোটখাটো কিছু কাজ স্বার্থ বাদ দিয়ে হলেও শুক্রবারে নামাজের পরে কালবেলার অফিসের সামনে থাকবেন। ওই দিন তাদেরকে আমরা নোটিশ দিব যে এই ব্যক্তিকে এখান থেকে সরাইতে হবে। যদি না সরানো হয়, তারপরের প্রস্তুতি, তারপরের পদক্ষেপ যেটা করণীয় সেটা আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। এবং এটার সাথে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এবং সাংবাদিকদের মধ্যে অনেকে থাকবেন। সাংবাদিকদের মধ্যে যারা বাংলাদেশে আছেন, বিভিন্ন অফিসে এখন কাজ করছেন, ভয় পাচ্ছেন, আপনাদেরকে বলবো যে আপনারা ওই দিন থাকবেন কালবেলার সামনে। নিজের শুধু চাকরি করে যদি সংসার চালানোই একজন সাংবাদিকের কাজ হয়, তাহলে সাংবাদিকতা বাদ দিয়ে গার্মেন্টসে কাজ করা উচিত। তো আপনাদেরকে ওখানে থাকতে হবে। যাই হোক, মূল আলোচনায় আসি যে 16 ডিসেম্বর থেকে 26 মার্চ এই সময়ের মধ্যে সরকার পতনের জন্য তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছে। সেই পরিকল্পনার যার কাছে এই পরিকল্পনার কথা শুনেছি, তিনি এই পুলিশেরই একজন কর্মকর্তা, সাবেক কর্মকর্তা। আমি তার নামও বলছি না, যার মাধ্যমে কথা হয়েছে তার কথাও কিছু জানাতে পারছি না। আমি শুধু আপনাদেরকে তথ্যগুলো জানাই। প্রথম তথ্য হচ্ছে, ওবায়দুল কাদের এখনো দেশে আছে। এই ওবায়দুল কাদের যে দেশে আছে, এইটা তারা চাচ্ছে যে তাকে খুব দ্রুত বর্ডার পার করতে। সো আমাকে যেটা জানানো হয়েছে যে আমি যেন এই কথাটা বলি যে ওবায়দুল কাদের এখনো দেশে আছে, তাকে পাঠানোর জন্য যে প্রক্রিয়া চলছে সেটা যেন বন্ধ করা হয়। সো আপনারা যারা করছেন, যারা এই প্রক্রিয়াটার সাথে জড়িত, তাকে বের করে দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছেন, আপনাদেরকে বলবো আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন। দেখা গেল এটা নিয়ে যদি এরকম কোনো শক্ত অবস্থানে সরকার যায় যে কাকে কারা বের করে দিয়েছে সেই
ইয়ে যদি হয়, তদন্ত যদি হয়, এর সাথে আপনি নিজেও ফেসে যাবেন। অতএব আপনাদের কাছে অনুরোধ, এই ভুল কাজটা করবেন না। কারণ তাদের সবাইকে আপনি সেফ এক্সিট দিচ্ছেন, এক্সিট নিয়ে তো তারা চুপচাপ বসে থাকছে না, তারা ওই পারে গিয়ে ঠিকই সরকার পতনের জন্য আবার করে আওয়ামী লীগ কিভাবে এই দেশে আসবে, ফিরে আসবে, সেটা নিয়ে প্রতিদিন তারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। সাকিবের যে ঘটনা ঘটেছে, আপনাদের অনেকের মনে হইতে পারে যে সাকিবের পক্ষে স্টেডিয়ামে গিয়েছে। এর আগে আমরা হিন্দুদের আন্দোলন দেখেছি, হিজড়াদের আন্দোলন দেখেছি, আনসারদের দেখেছি, দফাদারদের দেখেছি, শিক্ষকদের দেখেছি, বিভিন্ন জনের আন্দোলন দেখেছি। এর মধ্যে সবগুলো দাবি যে অযৌক্তিক তা না, কিন্তু সবগুলো এই আন্দোলনের সাথেই আওয়ামী লীগ এসে যোগ দিচ্ছে। আপনারা আনসারের আন্দোলনে দেখেছেন, তারা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে মেরে ফেলার পরিকল্পনা নিয়েছিল, আমার যা ধারণা, তাকে যেভাবে মাথায় পাড়ানো হয়েছে। সো এই যে আওয়ামী লীগের এই গোপালগঞ্জের যে বাহিনী, এই বাহিনীকে দিয়ে নানান ধরনের কাজ তারা করছে। এখনো পর্যন্ত যে ব্যক্তি আমাকে তথ্য জানিয়েছেন, তার সবচাইতে রোমহর্ষক তথ্য হচ্ছে এখন যিনি ডিজিএফআই, আমি যদিও ব্যক্তিগতভাবে তার ব্যাপারে আমার চেক করার সুযোগ হয়নি, ডিজিএফআই, তিনি এই পরিকল্পনার সাথে জড়িত। তিনি নাকি আপনার আওয়ামী লীগের সাথে প্রতিদিন তিনি ভারতে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন, কিভাবে কি করা যায়, কোথায় কি করা যাবে। সো সরকারের কাছে অনুরোধ থাকলো ডিজিএফআই কে অতি সত্বর তার এই জায়গা থেকে সরিয়ে তাকে তদন্ত করা হোক যে তিনি আসলে এটার সাথে জড়িত কিনা। তার যারা আশপাশে যারা থাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে তিনি তাদের সাথে কি কি কথাবার্তা বলে, 5ই আগস্টের আগে এই ডিজিএফআই কি কি কথা বলেছে ছাত্রদের ব্যাপারে, এগুলোর ব্যাপারে খোঁজখবর নেন, খোঁজখবর নিয়ে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। এবং এখানে এমন একজন মানুষকে বসানো উচিত, ডিজিএফআই এই পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এখানে এমন একজনকে বসানো উচিত যিনি এই বিপ্লবকে ধারণ করেন। সাকিব আল হাসানের এই জায়গায় যাওয়ার পরে অনেকের কষ্ট লেগেছে যে সাকিব আল হাসান বাংলাদেশের এত বড় একজন প্লেয়ার। অবশ্যই সাকিব আল হাসান অত্যন্ত মেধাবী একজন প্লেয়ার এবং তার প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা দেখিয়েছে সেটা সাকিব আল হাসান ডিজার্ভ করে না। কারণ উনি আগাগোড়া একজন অসৎ মানুষ, সবসময় নানান ধরনের বিতর্ক সবসময় তাকে ঘিরে ধরতো। মানুষ তার কাছে একটা এই অটোগ্রাফ আনতে গেলে সে তাকে ধরে মারধর করেছে, এরকম ঘটনাও আছে। এই ধরনের একজন বেয়াদবের প্রতি বাংলাদেশের মানুষ যত ভালোবাসা দেখিয়েছে সেটা মোর দেন এনাফ। এখন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, নানান জনের কথা বলবেন, তাদের আপনার একটা জিনিস চিন্তা করতে হবে যে এই দেশে যে বিপ্লবটা হলো, এই বিপ্লবের মধ্যে যারা কথা বলে নাই 19 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত, একজন আওয়ামী লীগের, এটা তো খারাপ তাই না, এই আওয়ামী লীগের আমার মনে হয় অনেক মানুষের মানে বিবেকে দংশন করেছে যে এইভাবে কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারা যেতে পারে। তারা ইন্টারনেট লাইট টাইট সব বন্ধ করে দিয়ে তারপর মানুষ হত্যা করেছে। এই ছবি যখন সোশ্যাল মিডিয়াতে আসলো, বাংলাদেশে এর আগে বহু বিএনপি জামাতের লোকজনকে এভাবে গুলি করে মারা হয়েছে, কিন্তু এই স্টুডেন্টদেরকে যে মারার যে দৃশ্য, এটা বাংলাদেশের মানুষ নিতে পারে নাই। যেই কারণেই যারা এই 19 থেকে এই 5 তারিখ পর্যন্ত যারা কথা বলে না এই দেশে, মিনিমাম একটা তার সোশ্যাল মিডিয়াতে একটা লাইন লিখতে পারে নাই, তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই এই দেশে কোনো দায়িত্ব পালন করতে দিবে না। আমি মনে করি এই মাশরাফি থেকে শুরু করে যারা চুপ ছিল, তাদের যদি শাস্তি নাও হয়, অন্তত যারাই চুপ ছিল, যেই চুপ ছিল, প্রতিটা মানুষ, আমি মনে করি বাংলাদেশের প্রতিটা নাগরিককে, যে ফেসবুকেও যে একটা ছোট্ট একটা প্রতিবাদ করতে পারে না যে হত্যাকাণ্ডের বিরুদ্ধে, তাদেরকে আজীবন পঙ্গু হিসাবে এই লিস্টেড করতে হবে, যে এরা অক্ষম, এই রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা কখনোই যেতে পারবে না। আজকে জেড.আই খান পান্না, তিনি বিশাল দায়িত্বশীল হয়ে বিরাট এক ভুয়া মুক্তিযোদ্ধা, ওর ব্যাপারে যেটা শুনলাম ওর এলাকায় বলে ভুয়া মুক্তিযোদ্ধা, 16ই ডিসেম্বরে লুঙ্গি মাথায় বাইজা তারপরে মুক্তিযোদ্ধা সেজে গিয়েছে। এই ভুয়া মুক্তিযোদ্ধা এখন আওয়ামী লীগের টাকা খেয়ে তারপরে প্রতিদিন হাইকোর্টে বসে বসে কথা বলছে। সো ওরে গ্রেপ্তার করতে হবে। ওর বিরুদ্ধে মামলা হয়েছে, এই মামলাকে সে হাস্যরসাত্মক ভাবে আপনার মিডিয়াতে বক্তব্য দিয়েছে। আমি 94 নম্বর আসামি হইলাম, আমি 1 নম্বর আসামি হলে তো ভালো হতো। ওনাকে এই কথার জন্য আরেকটা মামলা হইতে হবে। উনি আইনের প্রতি অবজ্ঞা করে তারপরে কথা বলেছেন। ওকে খুব দ্রুত পুলিশ কমিশনার থেকে শুরু করে পুলিশের আইজিপি এবং যেই থানায় সংশ্লিষ্ট থানার যে ওসি আছেন তাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, তাকে খুব দ্রুত বিচার ধরবেন, ধরে তাকে জেলে পাঠাবেন, আদালতের কাছে সোপর্দ করবেন। কারণ হচ্ছে, আপনি যদি মনে করেন যে এই ব্যক্তি শুধুই এই কথা এমনিতেই বলছে, এরকম না। আওয়ামী লীগের যে টাকা, সেই টাকা পয়সা তারা এখানে ঢালছেন এবং সেই টাকার বিনিময়ে তারা কথা বলছেন। অতএব এদের মতো লোকজনকে যদি মনে করেন যে ধরার পরে আপনার বিরুদ্ধে অনেক সাংবাদিকও তাদের পক্ষে কথা বলছে শুনলাম, সো যেই সাংবাদিকরা আপনাদেরকে কোশ্চেন করছে এগুলো রেকর্ড করেন। পুলিশ কমিশনার কিংবা ওই থানার ওসি, সাব ইন্সপেক্টর, তদন্ত কর্মকর্তা কাউকে যদি ফোন করে সেগুলো রেকর্ড করে এগুলো সোশ্যাল মিডিয়াতে চালান যে এই সাংবাদিক আমাদেরকে থ্রেট করছে বা এই ব্যাপারে নেগেটিভ কোশ্চেন করছে। আপনাদের সাথে বাংলাদেশের প্রতিটি ছাত্র জনতা আছে, তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করার পরে যদি এটার জন্য কোনো পরিস্থিতি তৈরি হয়, আপনার পক্ষে না বিপক্ষে মানুষ বেশি, আপনি আমার নাম লিখে রাখেন যে কারা আপনার পক্ষে থাকবে। সো বাংলাদেশের মানুষ আপনাদের পক্ষে আছে। খুব দ্রুত তাকে
এই গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে তাকে আদালতে তুলতে হবে। এখন এটা না করলে কি হবে, এরকম শাওন একজন আছে আমাদের আসিফ নজরুল স্যারের শাশুড়ি, তো শাওনের মতো এর মতো আরো কিছু লোকজন আছে না, যারা এখন নতুন নতুন তাদের এখন মানবতা আপনার চাগাচ্ছে। এই মানবতা দেখাইতে যায় আপনার গেল এই 15 বছরে তাদের কোনো সমস্যা নেই। জেডাই খান পান্না ও নাকি মুক্তিযোদ্ধা, এই ভুয়া মুক্তিযোদ্ধার এই 19 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত তার হয়নি, বিবেক চারা দেয় নাই। এখন এত বিবেক চারা দেয় কেন? এগুলো সবই এই 16 ডিসেম্বর থেকে 26 মার্চ পর্যন্ত যেই পরিকল্পনা তারা হাতে নিয়েছে তার অংশ। আস্তে 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 কিছু কলাম লেখা শুরু হবে। আপনি দেখেন মাহফুজ আনাম 2 দিন আগে ডেইলি স্টারে কলাম লিখেছে 7ই মার্চ নিয়ে, শেখ মুজিবকে নিয়ে, তার এখন দরদ উতলে উঠছে। এগুলি সবই এর অংশ। কিছু কলাম লিখবে প্রথম আলো, ডেইলি স্টার। খুব তীক্ষ্ণ নজর রাখতে হবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে। এরা হচ্ছে গিয়ে রিয়েল বাংলাদেশের রয়ের হেডকোয়ার্টার। এই হেডকোয়ার্টারে বসে সব ধরনের পরিকল্পনা সাজায়। সো এরা এরকম কিছু লোকজন বের হবে, যেটা এখানে পান্না, শাওন টাউন, এদেরকে যদি বিচার না করে তাহলে এদের সংখ্যা বাড়বে। এদের সংখ্যা বাড়বে আস্তে আস্তে। এই যে এরকম 16 ডিসেম্বর থেকে 26 মার্চ যে পরিকল্পনা নিয়েছে, এরকম পরিকল্পনা সামনে আরো নিতে থাকবে। এদিকে সেনাবাহিনীর একটা অংশ এখনো, জেনারেলদের একটা সংখ্যা তো শেখ হাসিনাকে প্রচন্ড ভাবে সমর্থন দেয়। তো এই সমর্থন দিয়ে তারা চেষ্টা করবে সবসময়। বাট এখন মনে করেন যে বিএনপি আর জামাত খুব শান্তিতে আছে, তারা মনে করছে যে এরা নাই। দেখেন 5 তারিখে কেন শেখ হাসিনা পালিয়ে গেল? 5 তারিখে মানে সরাসরি বলি কথাটা, 5 তারিখে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আপনার পশ্চিমারা ছিল। আচ্ছা, কালকে মনে করেন আমেরিকা নাই, আমেরিকা ভারতকে কন্ট্রোল করতে পারলো না, ভারতকে ম্যানেজ না করে তো শেখ হাসিনাকে এখানে করা সম্ভব হয়নি, তাই না? সো ভারত যে এটাতে রাজি হইলো, তারা যে যুদ্ধে জড়াইলো না, বা শেখ হাসিনা যেটা চেয়েছিল সেটাতে আসলো না। কেন আসলো না? না আসার কারণ হচ্ছে পশ্চিমারা আমাদের পক্ষে ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোককে পাওয়া গিয়েছিল। যদি সেটা না হইতো তাহলে এতদিনে অনেক কিছু ঘটতে পারতো। এবার চিন্তা করেন, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছর পরে নাই, 25-এ একটা নির্বাচন হলো, ইউনূস নাই, বিএনপি ক্ষমতায় আসলো। আপনার ক্ষমতা আছে এই জেনারেলদেরকে আটকানো? আপনার ক্ষমতা আছে এখন যারা এই প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে এই যে যেটা এখানে পান্নাদের মতো বিভিন্ন জায়গায় যাদেরকে রেখে দিয়েছে, দুর্নীতি দমন কমিশন, একদম মহাপরিচালক থেকে শুরু করে সবকটা আওয়ামী লীগের। এক একটা মামলা, বড় বড় আওয়ামী লীগের যে মামলা আছে, সেই মামলাগুলোকে তারা ডিল করছে, সেগুলো ম্যানেজ করে তাদেরকে বাঁচায় দিচ্ছে। এই যে ত্রুটিযুক্ত তদন্ত প্রতিবেদন এগুলো যে দাখিল করা হচ্ছে, এটার জন্য তারা তো বেঁচে যাবে। সো এই আওয়ামী লীগকে দিয়ে তো আপনি আওয়ামী লীগের বিচার করতে পারবেন না। সো বিএনপি জামায়াতের উচিত তাদের ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার। আমি আজকে আমার কাছে যে তথ্য ছিল সেটা জানালাম, কি করণীয় সেটা আপনাদের ব্যাপার। প্রতিটা জায়গায় যেটা এই হাসনাতরা যেটা দেখিয়েছে, হাইকোর্টে সরাসরি গিয়ে ওইখানে গিয়ে একদম জায়গায় বসে থেকে তারপর তাদেরকে যেই ব্যবস্থা নিয়েছে না, প্রতিটা অফিস অভিমুখে যারা শুনছে না, যদি প্রয়োজন হয় জাহাঙ্গীর গেট ক্যান্টনমেন্টের ডিও দাঁড়াইতে হবে যে এই জেনারেল, মেজর জেনারেল, এরা বিজিবির যে লাস্ট যে মহাপরিচালক ছিল সে এখনো পর্যন্ত চাকরিতে থাকে কিভাবে, এদেরকে সরাইতে হবে। এর আগে ডিজিএফআইতে থেকে যারা ডিজিএফআইয়ের আশপাশে ভারতীয় রয়্যাল লোকজনকে বসার সুযোগ করে দিয়েছে, এনএসআই চিফ, এদের সবাইকে বিচার করতে হবে। এটা যদি না করতে পারেন, বিএনপি জামাত আপনাদেরকে বলে রাখলাম, আপনাদেরকে এটার জন্য পে করতে হবে। সো আপাতত 16 ডিসেম্বর থেকে 26 মার্চের যেটা, এটাকে সামলান, এটার জন্য যা করণীয় দরকার সেটা